স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম জান্নাত অর্থী এবং আমি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ধান বেচে কৃষক মনে লাভ করেন মাত্র 150 টাকা, সেখানে 550 থেকে 600 টাকা লাভ করেন মিল মালিক এবং পাইকাররা। এই কৃষকদের শ্রমেই চাল উৎপাদনে এখন বিশ্বের তৃতীয় বাংলাদেশ, অথচ ধান বিক্রিতে সরকারের নির্ধারিত মূল্যটুকুও জোটে না তাদের ভাগ্যে। এছাড়া আলু কেজিতে চাষি পান গড়ে 9 টাকা, বাকি 14 থেকে 18 টাকায় যায় মিডলম্যানদের পকেটে। আদা, রসুন আর পেঁয়াজের বাজারের তফাৎটাও একই। কৃষক থেকে ভোক্তা পর্যন্ত নিত্যপণ্যের বাজারে দামের ফারাকটা তুলে ধরছেন ফখরুল ইসলাম। ছবি ছিলেন মেহেদি হাসান সুমন। কৃষক রোদ বৃষ্টি মাথায় সোনালী ফসল ধান উৎপাদন করে বিশ্বে বাংলাদেশকে নিয়েছেন তৃতীয় স্থানে। একর প্রতি ধান উৎপাদনে তার খরচ পড়ে 40 থেকে 45 হাজার টাকা। সে হিসেবে মন প্রতি খরচ দাঁড়ায় 600 টাকা। এই ধান বিক্রিতে কৃষকের জন্য সরকার দাম নির্ধারণ করেছে 1000 টাকা। আমরা 600 টাকা এক মন ধান খরচ জায়গা খরচ গেলে আপনার রেট পাই আপনার 600, 700, 750 এরকম। সরকার নির্ধারিত যে রেটটা কিন্তু কৃষকরা পায় না। 25 কেজির বস্তা 60 টাকা করে আমাদের 1500 টাকা কিনতে হয়। চাউলের দাম বৃদ্ধির কারণে আমাদের যারা নিম্ন শ্রেণীর মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের অনেক কষ্ট হইতেছে। 750 থেকে 1500 টাকায় পার্থক্যটা 750 টাকার, যেখানে মাত্র 150 টাকা লাভ জোটে কৃষকের। বাকি 600 টাকা যায় কার পকেটে? কতটুকুই বা তাদের খরচ? প্রতিমন ধানে চাল পাওয়া যায় 25 কেজির বেশি। ছাঁটাই সহ চাল পাইকারদের কাছে পৌঁছানো পর্যন্ত খরচ স্বল্প সাকুল্যে 50 টাকা। এই চাল রাজধানী সহ সারা দেশের বাজারে বিক্রি হয় 1300 থেকে 1500 টাকা পর্যন্ত। বাকি 450 থেকে 600 টাকা মুনাফা ভাগাভাগি হয় মিলার সহ ধান ও চাল পাইকারদের মধ্যে। আমাদের এক মণ ধানে প্রায় 50 থেকে 60 টাকা নিট কস্ট পড়ে যায়। আমাদের কাছ থেকে 52 টাকা চাল কিনে 60 টাকা কেজি বিক্রি করতে রিটেলাররা। এখানে তো আমাদের কোনো হাত নাই। কৃষক অল দ্য টাইম লসে থাকে। শুধু চাল নয়, মাঠে ঠকতে হয় আলু চাষিদেরও। কেজি প্রতি মান ভেদে 7 থেকে 10 টাকা পান প্রান্তিক চাষি। এরপর তা কেজি প্রতি ভোক্তাদের কাছ থেকে নেওয়া হয় 18 থেকে 25 টাকা। অথচ সেই আলুই এবার হিমায়িত হয়ে 35 থেকে 55 টাকা পর্যন্ত ঠেকেছে, যেখানে কৃষকের তুলনায় 3 গুণ বা কোথাও তারও বেশি দাম ঢুকছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। গত বছর আমাদের 3,85,00,000 মেট্রিক টন চাল আমরা উৎপাদন করতে পেরেছি। ব্যবসায়ীদের অসৎ মনোভাবের কারণে দাম বাড়ে, বাজারে আছে কৃত্রিম সংকট তৈরি করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চাল, আলু সহ বেশ কয়েকটি নিত্যপণ্য উৎপাদনে কোনো ঘাটতি নেই। তারপরও বিভিন্ন মৌসুমে এসব পণ্য দাম বেড়ে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যায়। কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, মজুতদার সিন্ডিকেটের হাতেই মূল কারসাজি। প্রাইসিং পলিসিটার একটা গুরুত্ব আছে। স্ট্রাকচার্ড মার্কেট থাকলে সেখানে কৃষকরা একটা হোলসেল মার্কেটে জিনিসগুলি ন্যায্য মূল্যে বা একটা নির্ধারিত মূল্যে বিক্রি করতে পারতেন, কিন্তু এই বিষয়গুলি ওইভাবে নিয়ন্ত্রিত না আমাদের দেশে। মাঠে কৃষক ঠকলেও বাজারে আকাশচুম্বী ঝাঁজ পেঁয়াজ, আদা, রসুন ও ডালের। নিত্যপণ্যের দাম নিয়ে কৃষক ও ভোক্তা পর্যায়ে প্রতারণা ঠেকাতে বাজার ও মূল্য ব্যবস্থাপনা তৈরির আহ্বান বিশ্লেষকদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নো মাস্ক নো সার্ভিস এমন প্রতিপাদ্য নিয়ে সরকারি বেসরকারি সব কার্যালয়ে মাস্ক পরিধান ছাড়া কাউকে কোনো প্রকার সেবা না দিতে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2020-এর খসড়ার নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আর 2.5 মাসের মধ্যে পদ্মা সেতুর প্রতিটি স্প্যান বসানোর কাজ শেষ হবে বলেও আশা মন্ত্রিসভার। আরও জানাচ্ছেন তানজিম মেহেদি। জনদাবির প্রেক্ষিতে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু দমন নির্যাতন আইন সংশোধন করে সরকার। সংসদ অধিবেশন চলমান না থাকায় তা অধ্যাদেশ আকারে জারি করা হয়। নিয়মানুসারে 8 নভেম্বর শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে অধ্যাদেশটি বিলুপ্ত করে বিল আকারে উত্থাপনে এবার সংশোধিত আইনটির খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা। অর্ডিন্যান্সটা যে বাদ হয়ে যাবে, তো রিপিল হয়ে যাবে, আইন হয়ে যাবে, কিন্তু এই অর্ডিন্যান্স চলাকালীন মানে এফেক্টিভ থাকাকালীন যে কাজকর্মগুলো হয়েছে সেগুলোকে হেফাজত দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বাজারে আসার পর দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন সংগ্রহে কাজ করছে সরকার। জনসচেতনতা বাড়াতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সব জায়গাতেই আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। 1 নম্বর হলো নো মাস্ক নো সার্ভিস। সামাজিক বা ধর্মীয় যে কোনো আপনার সম্মিলনে অবশ্যই মাস্ক ইউজ করতে হবে। দেশের সব মসজিদে অন্তত দিনে 2 বার করে নামাজের পরে প্রচার করার জন্য যে আপনার এই মাস্ক পরার রাষ্ট্রীয় আদেশ, এটা অবশ্যই মাস্ক পরতে হবে। অনির্ধারিত আলোচনায় পদ্মা সেতুর অগ্রগতির বিষয়টিও উঠে আসে বলে জানান তিনি। যেহেতু 34 নম্বর স্প্যান বসে গেছে এবং আর যে 7টা স্প্যান সবগুলো অলমোস্ট রেডি, আশা করি আমরা আগামী 2-2.5 মাসের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। এর আগে দুপুরে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক। আর মন্ত্রিসভার সদস্যরা যুক্ত হন সচিবালয় থেকে। সভায় মুজিব বর্ষের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়ার অনুমোদন দেওয়া হয়। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। দল বা সরকারের দুর্নাম হলেও কখনো দুর্নীতি বা অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করেনি সরকার, বরং তার বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়েছে। একথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণমাধ্যমে উঠে আসা প্রতিবেদন দুর্নীতি দমনে সহায়তা করে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। শাহ আলী জয় রিপোর্ট। বাংলা ভাষায় কথা বলার পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি পূর্ণ করল 25 বছর। এই উপলক্ষে রাজধানীর এক অভিজাত হোটেলে এই বর্ণাঢ্য আয়োজন। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও যুক্ত ছিলেন সাংবাদিকতায়, তাই এই পেশার সঙ্গে তার সম্পর্ক পারিবারিক। আমিও বঙ্গবন্ধু শেখ মুজিবের সন্তান হিসেবে সাংবাদিক পরিবারেরই কিন্তু একজন সদস্য। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে মত প্রকাশের অবাধ স্বাধীনতা রয়েছে, কিন্তু এক্ষেত্রে সংবাদকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। আপনাদের রিপোর্ট পড়ে পড়ে বিভিন্ন পত্রিকা অনেক সময় অনেক ঘটনা আসে, সাথে সাথে কিন্তু আমরা সেই রিপোর্ট দেখেই কিন্তু অনেক মানুষকে, অনেক অসহায় মানুষের পাশে যেমন দাঁড়াই, আবার অনেক অন্যায় ঘটনা ঘটলে তার প্রতিকারও করতে পারি, অনেক দোষীকেও আমরা শাস্তি দিতে পারি এবং দিয়ে থাকি। পাশাপাশি এটুকু অনুরোধ করব যে আপনারা যেমন ধন্যবাদযোগ্য কাজও করেন, কিন্তু আবার এমন রিপোর্ট করেন না যেটা মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয় বা মানুষ বিপথে যায়। শেখ হাসিনা বলেন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। যেখানে যে রিপোর্ট হচ্ছে বা যা আমরা খবর পাচ্ছি বা যতটুকু কোথাও কোনো দুর্নীতি বা কোনো ধরনের অন্যায় হলে পরে আমরা কিন্তু কখনো এই চিন্তা করি না যে এটা করলে পরে এর সঙ্গে আমার দল জড়িত কিনা বা আমার অমুক জড়িত কিনা বা আমার কোনো পার্টির বদনাম হবে কিনা, সরকারের বদনাম হবে কিনা, আমরা কিন্তু সেই চিন্তা কখনো করি না। আমি চিন্তা করি যেখানে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, তাতে আমাদের বিরোধী যারা তাদের লেখার সুযোগ হচ্ছে বা বলার সুযোগ হচ্ছে যে আওয়ামী লীগ দুর্নীতি করছে, কিন্তু এই কথাটা কেউ চিন্তা করছে না যে আওয়ামী লীগ দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে না। সম্প্রচার কমিশন গঠন করা হয়েছে, সম্প্রচার আইনও হবে দ্রুত। একথা জানিয়ে সরকার প্রধান বলেন, এর ফলে সম্প্রচার সাংবাদিকরা যেমন উপকৃত হবেন, তেমনি সাংবাদিকতাও হবে বাস্তবমুখী। সাংবাদিকতাটা আমরা নিরপেক্ষতা চাই। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ক্যাসিনো বিরোধী অভিযান দৃশ্যমান না থাকলেও ঢাকার আশুলিয়ায় একটি মিনি ক্যাসিনোর সন্ধান পেয়েছে র্যাব। সেখান থেকে 21 জনকে গ্রেফতার করা হয়েছে। এই ক্যাসিনোতে প্রতি রাতে 8 থেকে 10 লাখ টাকার জুয়া খেলা হতো, আর এই জুয়ার আসরে খেলতেন অধিকাংশ নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। গত বছরের সেপ্টেম্বরে শুরু হয় ক্যাসিনো বিরোধী অভিযান। এরপর ধরা পড়েন অনেক রাঘব বোয়াল। কয়েক মাস অভিযানের পর অনেকটাই থমকে গিয়েছিল এই অভিযান। এবার ঢাকার আশুলিয়া থানার পেছনে কাইচাবাড়ি এলাকায় মিনি ক্যাসিনো থেকে 21 জনকে আটক করল র্যাব। এ সময় 38,000 টাকা, 100টি ইয়াবা বড়ি ও 20টি বিয়ার জব্দ করা হয়। তবে ক্যাসিনোর মালিক আগেই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। র্যাব বলছে, একটি দোকানের সামনের অংশে ক্যারাম খেলার আড়ালে দোকানের ভেতরের অংশে ক্যাসিনো চালানো হতো। মিনি ক্যাসিনোটি চলছিল গত 1.5 বছর ধরে। ক্যাসিনোতে জনপ্রতি 100 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত খেলা হতো। রাত যত গভীর হতো ক্যাসিনো তত জমে উঠত। বড় পার্টি যারা, তারা গভীর রাত্রে এখানে এসে তারা ক্যাসিনো খেলেন, নামক জুয়ায় আসক্ত থাকেন। আর যারা ছোটোখাটো রিক্সা পোলার বা গার্মেন্টস কর্মী, তারা সন্ধ্যার পরপরই আসেন।
র্যাব জানায় মালয়েশিয়া থেকে আমদানি করা এই বোর্ড কারা কিভাবে এই ক্যাসিনো বোর্ড এনেছে তাও খতিয়ে দেখা হচ্ছে। নতুনভাবে আমদানি হচ্ছে কিনা কারা করতেছে তদন্তকালে নিশ্চয়ই বিষয়টি তদন্তকারী কর্মকর্তা খতিয়ে দেখবেন এবং যদি অসাধুভাবে আমদানি করা হয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্যাসিনো বা জুয়ার বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। অবস্থায় মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। আজ মহানবমী। বিজয়া দশমী আর নবমীর সন্ধিক্ষণে মণ্ডপগুলোতে বাজছে দেবী দুর্গার বিদায় সুর। উৎসবের শেষ দিনে ভক্তদের প্রার্থনায় থাকলো পরবর্তী বছরব্যাপী শান্তি, সমৃদ্ধি আর করোনা থেকে মুক্তি। এদিন ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব অটুট রাখার কথা জানান ভারতীয় হাই কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। মহানবমী, দেবী দুর্গার বিদায়ের আগ মুহূর্ত, সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের শেষ মুহূর্ত। বিহিত পূজা আর অঞ্জলির মধ্য দিয়ে শুরু হয় নবমীর সকাল। পরে মহানবমীর মাহাত্ম্য বর্ণনা করেন প্রধান পুরোহিত। পৃথিবীর সকল অশুভ শক্তির পরাজয় হবে বলে আশা করে পূজা উদযাপন পরিষদ। আমরা আমাদের নিজের অসুরকে বধ করব, সমাজের অসুরকে বধ করব, বিশ্ব অসুরকে বধ করব। মা আমাদের আশীর্বাদ করবেন, এটি হলো দুর্গাপূজার সবচেয়ে বড় কথা। মা বিভিন্ন নামে বিভিন্নভাবে এই পৃথিবীতে এসে সকল অশুভ শক্তি বিনাশ করেছেন। বিজয়া দশমীতেই দেবী ফিরে যাবেন কৈলাসে, তাই নবমী দেবীকে প্রাণ ভরে দেখার দিন। ভক্তদের প্রার্থনাতে এবার রইল বিশ্ববাসীর সুখ, সমৃদ্ধি আর করোনা থেকে মুক্তি। এই প্রিকশনটা যদি আমরা এই বছর নিই তাহলেই তো নেক্সট ইয়ার আবার ঠাকুরের মুখটা আমরা দেখতে পাবো ভালোভাবে। চাই যে সবকিছু ঠিক হয়ে যাক, সামনের বার পূজা যাতে আমরা আরো ভালো করে কাটাতে পারি, এটাই আশা করি। তখন যেন সবকিছু আগের মতো সুন্দর হয়ে যায় আর আমরা ওভাবেই মাকে আবার বরণ করে নিতে পারি। এই দিন রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন ভারতীয় হাই কমিশনার। পূজা শেষে তিনি বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব অটুট থাকার কথা জানান। Your closest neighbors and oldest friends, we from India send you our warmest good wishes on this festive season. ভারত বাংলাদেশের মৈত্রী দীর্ঘজীবী হবে। দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতায় দেবী দুর্গাকে বিদায় জানানোর মধ্য দিয়ে শেষ হবে বিজয়া দশমী। যুগ যুগ ধরে শুভ শক্তি এবং অশুভ শক্তির মধ্যকার যে যুদ্ধ, সেই যুদ্ধে সবসময় জয় পেয়ে এসেছে শুভ শক্তি। নবমী এবং দশমীর এই সন্ধিক্ষণে আগত ভক্তরা বলছেন এই সকল শুভ শক্তির জয় এবং সেই সাথে করোনা মুক্ত হবে বিশ্ব। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। নিজেই দেশে আসার আগ্রহ দেখিয়ে এখন আর ফিরতে চাইছেন না ব্যাংকিং সেক্টরে আলোচিত প্রতারক পিকে হালদার। শনিবার তার আইনজীবীর মাধ্যমে পাঠানো এক মেইলে জানিয়েছেন করোনার ঝুঁকির মাঝে এখনই নয় বরং নিজের সুবিধামতো সময়ে দেশে আসতে চান তিনি। অ্যাটর্নি জেনারেল বলছেন ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফেরানোর বিষয়ে আদালতের নির্দেশনা চাইবে রাষ্ট্রপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। ব্যাংকিং সেক্টরের আলোচিত জালিয়াত প্রশান্ত কুমার হালদার। ব্যাংক খাতে যিনি অধিক পরিচিত পিকে হালদার নামেই। অভিযোগ রয়েছে প্রায় 3.5 কোটি টাকা লোপাট করে পালিয়ে গেছেন কানাডাতে। সেখান থেকেই দেশে ফেরার আগ্রহ দেখিয়েছিলেন তিনি। তবে এক্ষেত্রে তার দেয়া আটক না করার শর্তকে ভৎসনা করে বিমানবন্দর থেকেই গ্রেপ্তারের নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের সেই নির্দেশের পর ভুল পাল্টান প্রতারক পিকে হালদার। এক মেইলে তার আইনজীবীকে জানান করোনা ভাইরাস আতঙ্কে এখনই ফিরছেন না তিনি। সে কি আইসোলেশনে আসে? ডাক্তারের কোনো সনদপত্র আছে? আমার কাছে যেই মেইল আসে সেটাতে ডাক্তারের কোনো সনদপত্র নাই। এবং তারপরে আরেকটু অদ্যুত্বপূর্ণ আচরণ, সে দিন তারিখ তার সময় মতো জানাবে। দেখেন একজন পলাতক আসামি, তার আচরণ কি পর্যায়ে গেছে। এর প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল বলছেন একজন ফেরারি আসামি পালিয়ে থেকে কোনো আইনি প্রক্রিয়ায় অংশ নিতে পারেন না। 61 ডিএলআর অ্যাপেলেট ডিভিশন আমাদের একটা জাজমেন্ট আছে, সেখানে বলে দিচ্ছে কোনো ফিউজিটিভ কোনো ধরনের আইনি আশ্রয় লাভের অধিকারী নয়। অর্থাৎ পলাতক ব্যক্তি কোনো ধরনের আইনি যে আশ্রয় নেওয়ার যে অধিকার সেটা তার থাকবে না। আগে তাকে কোর্টের কাছে সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করে পরবর্তীতে সে যে কোনো পদক্ষেপ নিতে পারবে। স্বেচ্ছায় না আসায় ইন্টারপোলের মাধ্যমে পিকে হালদারকে ফেরানোর নির্দেশনা চেয়ে বৃহস্পতিবার আদালতে যাবে রাষ্ট্রপক্ষ। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। ঘটনার 15 দিন পার হলেও গ্রেফতার হয়নি আলোচিত পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর।
তাই নিহত রায়হানের মা সকল আসামির গ্রেফতারের দাবিতে শহরে অনশন শুরু করেন। অবশ্য সিলেট নগর মেয়রের অনুরোধে শেষ পর্যন্ত অনশন ভাঙেন তিনি। এদিকে মামলায় বরখাস্তকৃত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সৈয়দ রাসেলের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান মৃত্যুর প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে প্রতিদিনই নানা কর্মসূচি পালন করছেন তার পরিবার সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ঘটনার 15 দিন পেরিয়ে গেলেও রায়হান হত্যার মূল হোতা এসআই আকবর এখনো ধরাছোঁয়ার বাইরে। তাকে গ্রেফতারের দাবিতে এবার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে আমরণ অনশন শুরু করেন নিহত রায়হানের মা। আকবরকে গ্রেফতার না করা পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন রায়হানের মা সালমা বেগম। 15 দিন হয়ে গেল এখন পর্যন্ত আপনার আকবরকে খুঁজে বের করলো না পুলিশ, বলছে যে খুঁজতেছে পারছে না। যদি ওরা নিজেরা লুকিয়ে রাখে তাইলে ওরা খুঁজবে কোথায়? কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে আসামিদের গ্রেফতারে প্রশাসনিক কর্মকর্তাদের আরও কিছুটা সময় বেঁধে দিতে নিহত রায়হানের মাকে অনশন তুলে নেওয়ার অনুরোধ জানান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। পরে মেয়রের অনুরোধে অনশন ভাঙেন নিহত রায়হানের মা সালমা বেগম। ঘটনাকারী যে তাকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক, আমি তাকে আশ্বস্ত করেছি যাতে সরকারের এবং পুলিশ প্রশাসনের তাদেরকে একটু সময় আমরা দিচ্ছি যাতে তারা এই সময়ের মধ্যে কাজ করার সুযোগ দেওয়া হোক। সবের জন্য আমি খুবই সান্ত্বনা পেয়েছি, কিন্তু আমার ছেলের বিচারটা যেন এবং যারা সাসপেন্ডে আছে এদেরকে গ্রেফতারি পরোয়ানা দেখানো হোক। এদিকে বরখাস্তকৃত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে আবারও 3 দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই। আবারও তার 5 দিনের রিমান্ডের আবেদন করি, বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা জিজ্ঞাসাবাদ করব তাকে আমাদের পুলিশ হেফাজতে। এ পর্যন্ত রায়হান হত্যায় জড়িত থাকায় এসআই আকবর সহ 4 পুলিশকে বরখাস্ত, 3 জনকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া রায়হান হত্যায় ছিনতাইয়ের অভিযোগকারী শেখ সাইদুর রহমান নামে একজনকে গ্রেফতার করেছে পিবিআই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গুলশানে 71 নম্বর রোডে বীর বিক্রম আমিন আহমেদ চৌধুরীর নাম ফলক ভেঙে দেওয়ার পর তা আবার নতুন করে নির্মাণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। রবিবার এই নাম ফলকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নবপ্রজন্ম মুক্তিযোদ্ধা সংগঠন। এ সময় তারা এই নাম ফলক ভাঙার সুষ্ঠু তদন্তেরও দাবি জানায়। সংগঠনের মহাসচিব সাংবাদিকদের জানান, একটি কুচক্রী মহল এই সড়কের নাম ফলক কিছুদিন আগে ভেঙে ফেলে। সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে তা পুনঃস্থাপন করা হয়েছে। আমরা মুক্তিযোদ্ধাদের সন্তানেরা তাই শ্রদ্ধা জানিয়েছি। ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়ে তিনি আহ্বান জানান। সরকারের ব্যর্থতার কারণে রোহিঙ্গা সমস্যার সমাধান হয় না, রোহিঙ্গা সমস্যার সমাধান করতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অবিলম্বে পদত্যাগ করুন, অবিলম্বে জনগণের চোখের ভাষা পড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের জন্য আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রোববার তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট কোম্পানিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সাথে ভিডিও কনফারেন্সে এই মন্তব্য করেন তিনি। নারী দর্শন এবং এই সব সন্ত্রাস অপরাধের সঙ্গে যারাই জড়িত হোক, তারা যদি আওয়ামী লীগ দলীয় সহযোগী সংগঠনের দলীয় পরিচয়ও কেউ হোক, তাদেরকেও ক্ষমা করা হবে না। সুনামগঞ্জ সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রোববার দুপুরে শহরের আলতাফ স্কয়ার পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করে সুনামগঞ্জবাসী। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সুনামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ফির ফজলুল হক মিসবা আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দাবি মেনে নেবেন। বক্তারা বলেন, এখানে বিশ্ববিদ্যালয় হলে অবহেলিত হাওরের জেলা সুনামগঞ্জের শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে। বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা এখানে যে আন্দোলনের সূচনা করেছি, মাননীয় প্রধানমন্ত্রী
যত বাধা আসুক, যত ষড়যন্ত্র আসুক, ষড়যন্ত্রকারীরা যত প্রসাদ ষড়যন্ত্র করুক, সমস্ত ষড়যন্ত্র মানুষের শক্তির কাছে সব সময় পরাজিত হবে। আমরা বিশ্বাস রাখি আমাদের আস্থা, আমাদের আশ্রয়, আমাদের শেষ ভরসার জায়গা জাতির জনকের জন্য মাননীয় প্রধানমন্ত্রী। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। একুশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। বর্তমানে দেশব্যাপী ব্যাংকের 184টি শাখা, 22টি উপশাখা, 37টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, 160টি নিজস্ব এটিএম বুথ রয়েছে। এছাড়া অনলাইন ব্যাংকিং, SMS ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, স্কুল ব্যাংকিং সহ নানা সেবা দিচ্ছে ব্যাংকটি। পদ্মা সেতুতে আজ বসানো হলো 34তম স্প্যান। এতে দৃশ্যমান হলো সেতুর 5100 মিটার। সকালে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে 7 ও 8 নম্বর খুঁটিতে স্প্যানটি স্থাপন করা হয়। সংশ্লিষ্টরা জানান 33তম স্প্যান বসানোর এক সপ্তাহের মধ্যে এই স্প্যানটি বসানো হলো। গেল 19 অক্টোবর মাওয়া প্রান্তের 3 ও 4 নম্বর খুঁটির ওপর বসানো হয় 33তম স্প্যান। সম্পূর্ণ সেতু দৃশ্যমান হতে আর মাত্র বাকি রইল 7টি স্প্যান। এ মাসে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা। আগামী 30 অক্টোবর 8 ও 9 নম্বর খুঁটির ওপর 35তম স্প্যান বসানো হবে। পদ্মা সেতুতে এরই মধ্যে 1041টির বেশি রোড স্ল্যাব বসানো হয়েছে। এছাড়া 2959টি রেলওয়ে স্ল্যাব বসানো হবে। এখন পর্যন্ত বসানো হয়েছে 1500টির বেশি রেলওয়ে স্ল্যাব। এবারে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আর মাত্র 9 দিন বাকি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শনিবার নিজের আগাম ভোট দিয়ে ছুটেছেন ব্যাটলফিল্ডগুলোতে প্রচারণা চালাতে। একই সঙ্গে জো বাইডেনও সমাবেশ ডেকেছেন পেনসিলভেনিয়ায়। সমর্থনে রয়েছেন বারাক ওবামাও। এবারে খেলার খবর। বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে নাজমুল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদুল্লাহ একাদশ। টুর্নামেন্টের শুরু থেকে আলো ছড়ানো নাজমুল একাদশ ফাইনালে পাত্তাই পায়নি মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে। 174 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 7 উইকেটে জয় পায় লিটন মাহমুদুল্লাহরা। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের রিপোর্টে। পুরো টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচে হার। লিগ পর্বে মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে অপ্রতিরোধ্য। তবে ফাইনালে এসে ঠিকই খোলস ছেড়ে বেরিয়ে আসলো রিয়াদ বাহিনী। অভিজ্ঞতার মিছিলে দাপটে জয় বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে মাহমুদুল্লাহ একাদশের। টস জিতে ব্যাট করতে নামা নাজমুল একাদশের শুরুটা ব্যর্থতা দিয়ে। ইনিংস বড় করার স্বপ্ন জাগিয়েও 32 রানে আউট অধিনায়ক শান্ত। ফাইনালে হাসেনি মুশফিকের ব্যাট। তবে ঠিকই টুর্নামেন্টের অর্ধেক আলো নিজের দিকে নিয়ে নেওয়া ইরফান শুক্কুর আজও উজ্জ্বল। 77 বলে 75 রানের এক ঝকঝকে ইনিংস। মূলত তার ব্যাটে ভর করেই সব উইকেট হারিয়ে 173 রানে থামে নাজমুল একাদশ। মাহমুদুল একাদশের সুমন খান শিকার করেন 5 উইকেট। মামুলি টার্গেট পেয়ে হয়তো জ্বলে উঠল লিটনের ব্যাট। মুমিনুল বরাবরের মতোই ব্যর্থতার বৃত্তে লিটন খেলেন 69 রানে 68 রানের ইনিংস। মাঝে 18 রানে মাহমুদুল হাসান ফিরলেও ইমরুল কায়েস ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ইমরুল দেখা পান হাফ সেঞ্চুরির। 5 উইকেট নিয়ে নাজমুল একাদশের ধস নামানো সুমন খান হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ। আর টুর্নামেন্ট সেরার মুকুট পড়েন মুশফিকুর রহিম। গত 11 তারিখ থেকে গালিব ইবনে রিয়াজ, নিউজ 24। আসন্ন টি-20 টুর্নামেন্ট দিয়েই মাঠের ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 29 অক্টোবর আইসিসির দেয়া নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাচ্ছেন এই অলরাউন্ডার। এদিকে বিসিবি প্রেসিডেন্টস কাপে নজর কাড়ে তরুণদের পারফরম্যান্স। বিস্তারিত আরিফুল ইসলামের রিপোর্টে।
গেল বছরের অক্টোবর যেন বাংলার ক্রিকেটে এক কালো অধ্যায়। জুয়ারির প্রস্তাব আড়াল করে লাল সবুজের রাজপুত্র আইসিসির নিষেধাজ্ঞায় ভুলের প্রায়শ্চিত্ত করে 29 অক্টোবর মুক্তি পাচ্ছেন সাকিব আল হাসান। আসন্ন টি-20 টুর্নামেন্ট দিয়ে ফিরছেন মাঠের ক্রিকেটে। দলের সঙ্গে অনুশীলন করতে বাধা নেই, শুরু হবে নাম্বার 75 এর নয়া মিশন। সপ্তাহ বা 10 দিন আগে অবশ্যই আসবে এবং ও আমাদের এই টুর্নামেন্টে খেলবে, সেই ব্যাপারটা সে নিশ্চিত করেছে এবং ও এসে আমাদের এখানে সকলের সাথেই প্র্যাকটিস করতে পারবে, কোনো অসুবিধা, এবং বাই দ্য টাইম ওর টিমও তো হয়ে যাবে। সফলভাবে প্রেসিডেন্টস কাপ আয়োজনে খুশি বিসিবি। পেসারদের পারফরমেন্স স্বস্তিদায়ক, তরুণরা দেখিয়েছে বড় স্বপ্ন। অনেক দিন পরে মনে হচ্ছে যে এই প্রথম একটা টুর্নামেন্ট দেখলাম যেখানে পেস বোলাররা হ্যাজ ডোমিনেটেড, সবাই ভালো বল করেছে। আমাদের যারা ভালো আছে তারা তো আছেই, তাদের সাথে নতুন কিছু সম্ভাবনাময় খেলোয়াড় আমরা পেয়েছি, এটা এই জন্য আমি অনেক খুশি। এবং এরা ওরাও কিন্তু খেলোয়াড়রাও কিন্তু অনেক কষ্ট করেছে। তবে আসন্ন টি-20 টুর্নামেন্টে বিদেশিদের প্রতি আগ্রহ নেই বিসিবির। সুযোগ দিতে চায় লোকাল ক্রিকেটারদের। 15 নভেম্বর টি-20 টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ। বোর্ড সভাপতির বিশ্বাস, অফ ফর্মে থাকা ব্যাটসম্যানরা রানে ফিরবে 5 দলের আসরে। আরিফুল ইসলাম, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 রাত 10টার সংবাদ আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।